বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে আর শুনতে থাকুন আজকের গল্প। এই পৃথিবীর সমস্ত কিছু শেষ হলেও শেষ হয় না যা, সেটাই হলো ভালোবাসা। যেটা নিখা কিন্তু নিখুঁত নয়, যা স্থির জলের মতো স্বচ্ছ কিন্তু নদীর ধারার মতোই প্রবাহমান। আচ্ছা, ভালোবাসা আসলে কি বলুন তো? আজকালকার দিনের স্বাধীন চেতা মানুষ কি নিজের স্বাধীনতার স্বার্থে যেটা হারাচ্ছে সেটাই ভালোবাসা না? ভালোবাসা মানে স্বেচ্ছায় নিজেকে তার সাথে বেঁধে ফেলা। আসুন, আজ আপনাদের সেই রকমই একটা গল্প শোনাবো। আজ শুনবেন ইতি অর্পণে ঘুম ঘুম চা। আমাদের এমন একটা সময় আসে যখন নিজের স্বপ্ন, নিজের ইচ্ছে সবটুকু আস্তে আস্তে মুছে যেতে থাকে আমাদের জীবন থেকে। মনে হয় এই স্বাধীন দেশে থেকেও যেন পরাধীন ভয়ে বসবাস করছি। ছোটবেলা থেকে যখন আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে মাথার উপর চলে আসে নানা রকমের বোঝা, চিন্তা, ভাবনা, দায়িত্ব। 8 ঘন্টা চাকরির বেড়াজাল থেকে মুক্তি পাওয়ার পর পাড়া চায়ের দোকানে একটু আড্ডা, পরের দিন আবার তার পুনরাবৃত্তি। ব্যাস, এইটাই যেন জীবনচক্র হয়ে উঠেছিল অনিমেষের জীবন। ছাত্র জীবন থেকে বড় হয়ে ওঠার মাঝখানে যে কৈশোর বয়সটা থাকে, সেই বয়সে অন্য সবার মতো দুচোখে অনেক স্বপ্ন ছিল তার। কিন্তু সময় কখন যে মানুষকে কোন পরিস্থিতিতে নিয়ে যাবে সেটা কারোর হাতে নেই। ব্যাপারটা তখনও বুঝতে পারে যখন হঠাৎ করেই ওদের বাবা ওদেরকে একা করে দিয়ে চলে যায়। হৃদযন্ত্র তো বিকল হয়ে গেছিল তার। ও তখন ক্লাস 12-এ পড়ে। তারপর ওর ওপর দিয়ে বয়ে যায় অনেক ঝড়। আত্মীয় পরিজন সবাই যোগাযোগ বন্ধ করে দেয়। দায়িত্ব নেবার ভয়ে ফোন করলে ফোনও ধরে না, বলে ব্যস্ত আছি, পরে ফোন কর। শুধু বাবার বন্ধু কিশোর কাকা আর কাকিমা ছিল ওদের পাশে। বাবা মারা যাবার কিছুদিন পর একদিন কাকা ওদের বাড়ি এসে মাকে বলল, দেখুন বৌদি, অনন্তদা ছিল আমার নিজের দাদার মতো। সব সময় আমাকে আগলে আগলে রাখতো। আমার স্পষ্ট মনে আছে, সেবারের বন্যার সময় যদি দাদা আমার পাশে না থাকতো, আমি আর মিঠাইয়ের মা মিঠাইকে নিয়ে পথে বসতাম। এখন দাদা চলে যাওয়ার পর আমাকে আমার অধিকারটা দেবেন না বৌদি? মা অবশ্য কিন্তু কিন্তু করছিল, পাড়ার লোকে কে কি বলবে, কিন্তু কাকা কোনো কথাই শোনেননি। অবশ্য বাবা চলে যাওয়ার 4 মাস পরই একটা প্রাইভেট স্কুলে চাকরি পেয়েছিলেন অনিমেষের মা। তা দিয়ে কোনো মতে দিন গুজরান হচ্ছিল। তবে কিশোর কাকা যত সম্ভব সাহায্য করতো ওদের। কাকিমা বাড়িতে ভালো মন্দ যা কিছু রান্না হলেই পাঠিয়ে দিতেন মিঠাইয়ের হাত দিয়ে। একদিন স্কুল থেকে ফিরে নিজের ঘরে টাঙানো বাবার ছবির দিকে তাকিয়ে ছোটবেলার কথা ভাবছিল অনিমেষ। হ্যাঁ রে, তুই স্পাইডারম্যান দেখেছিস? ঘরে ঢুকে অনিমেষকে মন খারাপ দেখে হঠাৎ ওকে একটু চিয়ার আপ করার জন্য জিজ্ঞেস করলো মিঠাই। চমকে উঠে অনিমেষ বলল, হ্যাঁ হ্যাঁ, ও তুই? মুচকি হেসে মিঠাই বলল, আমি সেই দীর্ঘ 10 মিনিট 55 সেকেন্ড ধরে তোকে ডেকেই যাচ্ছি, তোর কোনো পাত্তাই নেই। মাথাটা একবার ঝাঁকিয়ে নিল অনিমেষ, বলল, বল।
কি বলছিলে? স্পাইডারম্যান? হ্যাঁ, দেখেছি তো। ওর কাঁধে হাত দিয়ে মিঠাই বলল, দেখ, যা হবার তা তো হবেই। মৃত্যু এমন একটা সত্য যেটাকে তুই কোনোদিন হারাতে পারবি না। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু আর কি করবি বলতো? দেখ, কাকিমার কথাটাও তো ভাব। তোকে এভাবে ভেঙে পড়তে দেখলে মানুষটার কি হবে বলতো? অনিমেষ মাথা নাড়ল। বলার মতো আর কোনো কথা ওর মাথায় আসছে না। এরকম কিছু কথা সত্যি ওর দরকার ছিল বটে, কিন্তু সেটা যে এরকম একটা মানুষের কাছ থেকে পাবে সেটা আশা করেনি। বরাবরই ডানপিটে স্বভাবের মেয়েটার মুখ থেকে শুধু উদ্ভট উদ্ভট কথাই শুনেছে ও। কোথায় বুলবুলিতে ডিম পেড়েছে, ও পাড়ার ঘোষেদের বাগানের আমগুলোতে পাক ধরেছে কিনা, সেই সব। যাক, কেউ তো আছে তবু পাশে, সে যত ডানপিটেই হোক না কেন। এই, মুখের সামনে ফটাস করে টুস্কির আওয়াজটা আসতে সব ঘোর কেটে গেল। মুচকি হেসে ওর দিকে তাকিয়ে অনিমেষ বলল, বল। গ্রেট পাওয়ার হ্যাভ গ্রেটার রেসপন্সিবিলিটি। মানে? অবাক হয়ে যায় অনিমেষ। ও দেখে আস্তে আস্তে ওর পড়ার টেবিলের দিকে এগোচ্ছে মিঠাই। টেবিলে বায়োলজি প্র্যাকটিক্যালের খাতাটা সদ্য শেষ করে রাখা আছে। আচমকা অনিমেষের কিছু বোঝার আগেই মিঠাই ছোঁ মেরে খাতাটা তুলে নিয়ে বলল, এইটা আমি নিলাম। এখানে আগে থেকে আর একটা ব্ল্যাঙ্ক খাতা রাখা আছে, তুই ওটা এঁকে নিস মনে করে। কাল কিন্তু ফাইনাল সাবমিট করার দিন। এই দে দে দে, ওই খাতাটা দে। আরে কিন্তু এত তাড়াতাড়ি কি করে করবো সব আঁকা? ওই যে বললাম, গ্রেট পাওয়ার হ্যাভ গ্রেটার রেসপন্সিবিলিটি। তোর মতো ভালো আর কি আঁকে বল, আমি নিয়ে চললাম। অনিমেষ বলল, আরে না না, ওই আর কি। দাঁড়া, তোকে দেখাই তাহলে। বলে আঁকার খাতাটা বের করতে গিয়ে দেখে মিঠাই হাওয়া। হাঁ করে বোকার মতো বসে রইল খানিক্ষণ অনিমেষ। যখন বুঝতে পারলো ওর গত এক সপ্তাহের মেহনত সব গেল, তখন আর কিছুই করার ছিল না। এই তোকে আমি দেখে নেব। ওই দিন সারা রাত জেগে আবার সব আঁকতে হয়েছিল। রাতে খেতে বসে দেখলো রুটির সাথে মা গাজরের হালুয়া দিয়েছে। এমনিতেই গাজরের হালুয়া অনিমেষের খুব একটা প্রিয় জিনিস। মা বলল, দেখ, তুই খেতে ভালোবাসিস বলে মিঠাই ওর মাকে বলে জোর করে বানিয়ে দিয়ে গেছে। আহা, কত ভালো মেয়েটা। অনিমেষ এইবার বুঝলো আসল মতলবটা কি। এই হালুয়া দেওয়ার নাম করে সালা খাতাটা ঝেপে দিল। ভালো না ছাই? তোর কাছে তো সবাই এমন। আরে তুমি রাখো তো, তুমি জানো না আসল ব্যাপারটা কি। না, রাগ তেমন হয়নি অন্বেষে। কি কারণে যে রাগের বদলে বুকের ভেতরে একরাশ সুখ অনুভব করেছিল কে জানে। মনে মনে ভেবেছিল কি আর হবে, কষ্ট করে সারা রাত জেগে ওকে আবার আঁকতে হবে, এই যা। ওই দিন সারা রাত আঁকার সাথে সাথে খালি মিঠাইয়ের মুখটাই কেন জানি না ওর মনে পড়ে যাচ্ছিল। হাত পাগল মেয়ে একটা। পরের দিন খাতা কমপ্লিট না হওয়ার জন্য সত্য স্যার ওকে খুব বকেছিলেন, আর মিঠাইয়ের খাতায় দিয়েছিলেন একটা ভেরি গুড। সেটা দেখেই মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগছিল। হাজার হলেও ওটা ওর আঁকা কিনা। মিঠাই কিন্তু কায়দা করে বেশ সামলে নিয়েছে, গর্ব করে দেখাচ্ছে সবাইকে। দেখ দেখ, ভেরি গুড। পারবি তোরা? সেদিন স্কুল ছুটি হবার পর সাইকেলে করে বাড়ি ফিরছে অনিমেষ। হঠাৎ পিছন দিক থেকে ডাক পড়ল। সাইকেল থামিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে ওমা,
ঘোষেদের বাগানের এক মানুষ সমান উঁচু পাঁচিলের উপরে বসে ওকে ডাকছে মিঠাই। ও তাকাতেই ঝপাং করে লাফ দিয়ে নেমে ওর কাছে চলে এলো। ওর সাইকেলের উপর রাখলো ব্যাগটা। দেখে বেশ ভারী মনে হচ্ছে ব্যাগটা। কি আছে ওই ব্যাগে? মুখের কথা মুখেই আটকে রইল। কি আছে সেটা জানান দিল ঘোষেদের বাবা। গুলো আবার আম চুরি করেছে রে, একবার হাতে নাতে পাই তোদের। আর কিছু কথা না বাড়িয়ে ওর হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে সাইকেলে চড়ে বসলো মিঠাই। আরে বস বস বস, তাড়াতাড়ি বস। না মানে? আরে ভাগতে হবে রে, নাহলে কেলানি মাছ। আচমকা কোনো কারণ ছাড়াই মার খাবার হুমকি শুনে অনিমেষ তড়াক করে বসে পড়লো সাইকেলে। মিঠাইও বেল বাজিয়ে ছুটিয়ে দিল সাইকেল। অলি গলি পার করে সাইকেল নিয়ে ওরা হাজির হলো বাঁধাঘাটে। বাবা, খুব বাঁচান বেঁচেছি। তুই আবার আম চুরি করতে গিয়েছিলি? আরে বিশ্বাস করবি না, এত সুন্দর সুন্দর আম হয়েছিল না যে লোভ সামলাতে পারলাম না রে। তাই বলে আমাকেও তাতে সামিল করলি? রাগ তো তোর ভালো সেজে থাকা, একটু বেতো হয়ে দেখ, দেখবি কি মজা। বলে ব্যাগ থেকে একটা কাঁচা আম বের করে ব্যাগ থেকে স্টিলের স্কেলটা বের করে দারুণ কায়দায় সেটাকে পিস পিস করে নুন লঙ্কা ছড়িয়ে বলল, আরে খা রে পাগলা খা, না খেলে বুঝবি কি করে এর মর্ম। অনিমেষ মুখে পুড়ে দিল নুন লঙ্কা মেশানো কাঁচা আমটা। খেতে বেশ ভালোই লাগছিল। তারপর তারপর আর কি, দিন দিন বাড়তে থাকলো অনিমেষের স্কুল বাঙ্ক করে নদীর পাড়ে আসা, পাঁচিল টপকে এর বাগানের আম ওর বাগানের পেঁপে চুরি করা। আর আর একটা জিনিস বেড়েছিল ওর বুকের ভেতর, সেটাকে কি নামে যে অভিহিত করবে ভেবে পায়নি তখন অনিমেষ। অবশ্য প্রেম কাকে বলে সেটাও ভালোভাবেই জানত, কিন্তু ক্লাসের সব বন্ধু বান্ধবদের মতো তো ওরা নিয়ম করে দেখা সাক্ষাৎ করতো না, একে অপরকে চিঠিও দিত না, একসাথে সিনেমা দেখতেও যেত না। ওদের দিন কাটতো সাইকেল চড়ে গঙ্গার পাড়ে গিয়ে বসে থাকা, বসে সূর্যাস্ত দেখা। কোচিং থেকে ফেরার সময় ঘুর পড়তে ফিরত ওরা। মিঠাইয়ের রাজ্যের কথা সব জমে থাকতো ওকে বলার জন্য। একদিন হঠাৎ করেই লোডশেডিং। স্যার তাড়াতাড়ি ছুটি দিয়েছিলেন। ওরা দুজন মিলে এসে বসলো বাঁধাঘাটের বটগাছটার নিচে। আকাশ তখন মেঘের আড়ালে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। তার আলো এসে পড়েছে মিঠাইয়ের মুখে। এতটা স্নিগ্ধ, এতটা সুন্দর আগে কখনো লাগেনি মিঠাইকে। সে আনমনে চাঁদের দিকে তাকিয়ে বলল, ওই যে ওই দেখতে পাচ্ছিস? কি রে? চাঁদের মা বুড়ি, দেখ কেমন চরকা কেটে সুতো বের করছে। দিদা বলতো রে ছোটবেলায়, এই চাঁদের মা বুড়ি যদি আশীর্বাদ করে না তাই নাকি হয়। উনি নাকি আমাদের মধ্যেই আসেন রে, কেউ বুঝতে পারে না এমন ভাবে থাকেন। হ্যাঁ, ছোটবেলায় অমন ঠাম্মা দিদারা আজগুবি গল্প শোনা। আরে না রে, তুই বুঝতে পারছিস না। হ্যাঁ, তুই তো কাছ থেকে চাঁদের মা বুড়িকে দেখেছিস। আরে আছে রে, সত্যি আছে। উনি ঘুমিয়ে থাকেন, খালি পূর্ণিমার দিন নেমে আসেন আর রাতের বেলায় চরকা কাটেন। রাখ তো তোর ধপের কথা। তোর তো কিছুতেই বিশ্বাস হবে না, সত্যি হয় রে। ওদের সবে এইচএসের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। স্কুলে 12 ক্লাসের সবার ছুটি পড়ে গেছে। ডিসেম্বর মাস। এবারে শীতটা বেশ তাড়াতাড়ি পড়ে গেছে। নিজের ঘরে কম্বল মুড়ি দিয়ে বেশ ভালো একটা ঘুম দিচ্ছিল অনিমেষ। হঠাৎ এই জানলা খোল, হয়
কই রে? চোখ কচলাতে কচলাতে জানলা খুলে দেখে এক ঝটকা হিম শীতল ঠান্ডা হাওয়া নিয়ে মিঠাই দাঁড়িয়ে আছে। বলল, কি হয়েছে? ওই ওই তোর কাছে 250 টাকা হবে রে? 250 টাকা? মা, মনে হচ্ছে হবে। এই 11টার সময় না ওইটা নিয়ে বাঁধাঘাটে চলে আসবি, ঠিক আছে? বলেই কেমন ভূতের মতো হাওয়া হয়ে গেল। 11টার সময় গঙ্গার পাড়ে যথাসময় হাজির হলো অনিমেষ। ও দেখল অনেক আগে থেকেই সেখানে অপেক্ষা করছে মিঠাই। ও পৌঁছতেই ওর হাতটা ধরে নিয়ে চলে গেল বাজারের একটা জামা কাপড়ের দোকানে। সেখান থেকে কিনলো একটা কম্বল। শীতকাল ঠিক আছে, কিন্তু মিঠাইয়ের যদি কম্বলই লাগে সেটা তো কিশোর কাকার কাছ থেকে চাইতেই পারত। এইসব ভাবতে ভাবতে মিঠাই ওকে নিয়ে এলো গঙ্গার পাড়ে। একটা ঝুপড়ি টাইপের আছে সেখানে। তারপর সেই কম্বলটা নিয়ে ঢুকে গেল ভেতরে। ভিতরটা ঝুপড়ি হলেও বেশ পরিষ্কার, মেঝেতে ন্যাতা দিয়ে মসৃণ করা। ও দেখলো একজন বয়স্ক বৃদ্ধা সেখানে ছোট্ট একটা বাটিতে মুড়ি খাচ্ছে। মিঠাই গিয়ে জড়িয়ে ধরলো তাকে। তারপর তাকে ইশারা করে কম্বলটা দিতে বলল। দিদা, শীত আসছে, এখন থেকে এইটা গায়ে দেবে, বুঝলে? উনি বললেন, আবার কেন এই সব করিস বল তো মা? তোর বাড়ির লোক জানতে পারলে? এটা বাড়ির লোকের টাকায় নয় গো, এটা আমার আর ওর টাকায়। বলে অনিমেষকে দেখালো। উনি বললেন, এ কি তোর বন্ধু? কি নাম বাবা তোমার? অনিমেষ। তারপর ওকে কাছে ডেকে বলল, বাবা, ওকে এইসব করতে বারণ করো। প্রায় দিন এই মেয়ে কোথা থেকে এক ব্যাগ আম, খাবার দাবার, আজ দেখো কম্বল, এইসব এনে দেয়। কেন করে ও? হ্যাঁ, আমার নিজের ছেলেরাই যখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল পাগল বলে, তখন এই বাচ্চা মেয়েটা এসে বলতে বলতে তার চোখে জল এসে গেল। জল মুছে উনি বললেন, আর কেউ নেই বাবা, তার সত্যি কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। আশীর্বাদ করি বাবা, তোমরা তোমরা যেন আরো বড় হতে পারো, আর যেন এইভাবে একসাথে থেকো। বলে ওদের মুখের দিকে তাকিয়ে রইলেন খানিকক্ষণ। তারপর বললেন, আমার এই ঘরে তো কিছু নেই বাবা, ওই ওই ওরা না আম বেচে যা হয় তাই দিয়েই চলে যায়। তোমাদের তোমাদের এখন কি খাওয়াই বলো তো? মিঠাই বলল, ওই যে তুমি যে বাতাসা মুড়িটা খাচ্ছ, ওটা থেকে এক গাল করে দাও না দিদা। দিদা তখন সস্নেহে দুজনের গালে এক গাল করে মুড়ি তুলে দিলেন, আর দিলেন একটা করে বাতাসা। কাঁদতে কাঁদতে বললেন, এর বেশি দে তোর এই দিদার, আর কিছু দেবার নেই রে দিদি ভাই। বলে একটু মুচকি হেসেছিল দিদা। আশীর্বাদ করি তোমরা সুখী হও, সুখী হও। সেদিন অনিমেষ বুঝতে পেরেছিল ভালোবাসার জন্য কোনো সম্পর্কের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না কোনো আড়ম্বরে, শুধু কাছে টেনে নেওয়ার ইচ্ছেটুকুই প্রয়োজন। আজ এই বাতাসা মুড়ি এর মিষ্টতার কাছে হার মানবে রাজভোগ। সেদিনের পর থেকে মিঠাইকে যেন অদ্ভুতভাবে ভালো লাগতে শুরু করেও। এত দয়া, এত উদারতা এর আগে কারোর মধ্যে পায়নি সে।
বলবে বলবে করে বলার সুযোগ কিছুতেই হয়নি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিছুদিন পর হঠাৎ করে খবর পেল কিশোর কাকা আর কাকিমার দুর্ঘটনা হয়েছে, আর তারা দুজনেই মারা গেছে। সেদিন মিঠাই খুব কেঁদেছিল, বারবার জড়িয়ে ধরেছিল অনিমেষকে। অনিমেষও কষ্টটা বোঝে, যথাসাধ্য ওকে আগলে রাখার চেষ্টা করেছিল। এরপর মিঠাইকে ওর মামার বাড়ির লোকজন নিয়ে চলে গেল। যাওয়ার আগে অবশ্য ওর সাথে দেখা করে গিয়েছিল মিঠাই। বলেছিল আর হয়তো দেখা হবে কিনা কে জানে। ওর হাতে একটা বই ধরিয়ে দিয়ে অনিমেষ বলল, এটা রাখ, যদি আমার কথা মনে পড়ে এটা পড়িস। তারপর কেটে গেছে 12টা বছর। গ্রামের বাড়ি ছেড়ে অনিমেষ মাকে নিয়ে এসেছে কলকাতায়। এখানে একটা খবরের কাগজের অফিসে চাকরি পেয়েছে ও। সব অভ্যাস বদলে গেলেও রাতের আকাশে যখন চাঁদ ওঠে তখন কাজ সেরে জগন্নাথ ঘাটের ফুলের বাজার পেরিয়ে এখানে বসে থাকে, ভাবতে থাকে ছোটবেলার হারিয়ে যাওয়া দিনগুলো। চা দেবো? ও দাদা, চা। চাওয়ালার ডাকে আচমকাই ঘোর কাটে অনিমেষে। ও চা? হ্যাঁ দাও। ফোনের লকটা খুলতেই সেখানে ফেসবুকের একজনের প্রোফাইল খোলা। আচমকাই একদিন ফেসবুক স্ক্রল করতে গিয়ে প্রোফাইলটা নজরে পড়েছিল। রুদ্রাণী ঘোষ নামটার সাথে ও বেশ পরিচিত। সঙ্গে সঙ্গে প্রোফাইল খুলে দেখে, এই তো সেই চোখ, সেই হাসি। কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে কি পাঠাবে না এই নিয়ে দোটানায় পড়েছে। হয়তো ওর বিয়ে হয়ে গেছে বা বয়ফ্রেন্ড আছে, এই ভাবতে ভাবতে প্রায় 1 মাস হয়ে গেল। রোজই চায়ের দোকানে এসে বসে আর প্রোফাইল খুলে পুরোনো দিনের কথা ভাবে। আজও সিদ্ধান্ত নিয়েই নিল, হয় এসপার না হয় ওসপার, আর পাঠিয়ে দিল রিকোয়েস্ট। কিছু ভাববে কিনা এই ভেবে ফ্ল্যাটে এসে মাকে কিছু না বলি স্নান করতে চলে গেল। মা বলল, কি হলো রে? মনের মধ্যে তখন ঘুরছে মিঠাই কি ভাববে। হঠাৎ টং করে বাজলো মেসেঞ্জারের টোনটা। তড়িঘড়ি স্নান সেরে ফেসবুক খুলে দেখে মিঠাই মেসেজ করেছে। আমি কি আপনাকে চিনি? আরে আমি রে, আমি অনি। কে অনি বলুন তো? আরে সেই যে একসাথে পড়তাম, স্কুলে যেতাম। ওদিক থেকে রিপ্লাই এলো, তোকে আর ঠিকুজি কুষ্টি দিয়ে জানাতে হবে না রে, আমি জাস্ট চেক করছিলাম তোর সব মনে আছে তো। ধীরে ধীরে বাড়তে থাকলো আরো কথাবার্তা। অনিমেষের খালি জানতে ইচ্ছে করলো ওর বিয়ে হয়ে গেছে কিনা, কিন্তু কিভাবে জিজ্ঞেস করবে সেটাই ভেবে পাচ্ছিল না। অফিস থেকে ফেরার পথে বাসে বসে আছে অনিমেষ। হঠাৎ, কিরে কি করছিস? এই অফিস থেকে ফিরছি, তুই? আমি এই বসে। হ্যাঁ রে, কোনো গার্লফ্রেন্ড আছে বা বউ বা দুটোই? মানে? না মানে বিয়ে টিয়ে করেছিস বা করবি? ও তাই বল। না নেই, ভাবছি করব না। কেন? ওসব ঝামেলা আমার দ্বারা হবে না। তোর? আমার তো একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড আছে। আচমকা সব রাজ্যের হতাশা ভরে এলো অনিমেষের বুকে। সব চেপে সে বলল, তাই? তা কি করে সে? সে আমি বলবো না, তবে তার চাপ দাড়ি উফ যা লাগে না, তোর মতো মাখুন্দ নয়। সেটা শুনেই অনিমেষ নিজের গালে হাত বুলিয়ে দেখলো দাড়িও শেভ করা। এমনিতেই দাড়ি টাড়িও রাখে না। আবার ওদিক থেকে মেসেজ এলো, কি রে? তা বিয়ে কবে করছিস? সামনের মাসের 14 তারিখে। তুই আসবি তো? আচ্ছা, আমার স্টপেজ চলে এসেছে রে, নেমে কথা বলছি। বিয়ের কথা শুনেই মনটা ভেঙে গেল অনিমেষে। যে ভয়টাও করেছিল সেটাই হলো।
কেন যে আগে বললো না মিঠাইকে, কেন যে আগে ও ফেসবুক ঘেঁটে ওর প্রোফাইলটা বের করতে পারলো না, এসবই ভাবতে লাগলো। এখন কি আর কিছুই করা যায় না? নিজের উপরই বড় রাগ হচ্ছিল ওর। এইসব ভেবে ভেবেই কাটতে লাগলো দিন। অফিসের কোনো কাজে আর মন বসে না, বস গালি দেয়, কোনো দিকেই যেন মন নেই ওর। একদিন দুপুরে অফিসে কাজ করছে, হঠাৎ করেই মেসেজ এলো মিঠাইয়ের। আর্জেন্ট, একবার দেখা করতে পারবি চন্দননগর স্টেশনে ঠিক 5টায়? বলি অফ হয়ে গেল অনিমেষ কিছু বলার আগেই। কি করবে বুঝতে পারছিল না অনিমেষ। কেন ডাকছে ও, কি কারণে? তবু ওর মনটা যেন বলছিল কিছু একটা হবে। অফিসে বসের কাছে গালাগাল শুনে কোনো মতে হাফ ডে করে বেরিয়ে পড়ল সে। এমনিতেই সল্টলেক সেক্টর 5 থেকে চন্দননগর যেতে সময় লাগবে। অফিস থেকে বেরিয়ে হাওড়ার বাসে উঠে পড়ল, তারপর আবার ট্রেনও ধরতে হবে। 5:45। না, একটু দেরিই করে ফেলেছে অনিমেষ। বুকটা কেমন ধরফর করছে টেনশনে। হঠাৎ পেছন থেকে কেউ ওর হাতটা ধরে টানতে টানতে ছুটতে আরম্ভ করল। মুখ ফিরিয়ে দেখে মিঠাই বিয়ের কোণের সাজে। বলল, শালা, একদিনও টাইমে এলি না, চল এখন ভাগ। মানে কিন্তু কেন, কি হয়েছে? আরে আজ আমার বিয়ে, আর ওই বিয়ে আমি করব না। শালা আধ বুড়ো লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে মামারা। মানে ফানে ভাবতে হবে না, এখন পালা। ছুটতে ছুটতে ওকে নিয়ে একটা মন্দিরের সামনে এনে হাঁপাতে হাঁপাতে বলল, আয় আয়, এখানে আয়, এই যে এই মন্দিরে আয়। তোর তোর সেই বই, এই দেখ, এর মধ্যে একটা চিঠি ছিল যেটা আমাকে লিখেছিলিস। হ্যাঁ, কিন্তু আমি তো ওটা তোকে দেব বলে লিখেছিলাম, পরে আর খুঁজে পাইনি। ওই তোর লেখা চিঠি আমি সব পড়েছি। এই তো ঠাকুরমশাই, সব রেডি তো? এই যে আমরাই বিয়ে করব। ঠাকুরমশাই ঘাড় নাড়ল। অনিমেষ অবাক হয়ে বাকরুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। মিঠাই বলল, হাঁ করে দেখছিস কি রে? এই নে, এতে পাঞ্জাবি আছে, পরে চলে আয় তাড়াতাড়ি। ধর। না মানে কিন্তু বিয়ে, মানে এই, তোর কি বিয়ে হয়ে গেছে? বিয়ে না, হয়নি। তাহলে গার্লফ্রেন্ড আছে? নেই তো? ওখানে তো লিখেছিলি আমাকেই বিয়ে করবি, তাহলে এখন এমন লেল লেল করছিস কেন? অদ্ভুত এক আনন্দ আর আবেগে ভেসে যাচ্ছিল অনিমেষের বুক। সেই মিঠাই, সেই পাগলি মেয়েটা যাকে সে প্রাণপণ দিয়ে ভালোবেসেছিল, সেই মানুষটাকেই বিয়ে করবে ও। মন্ত্রমুগ্ধের মতো পাঞ্জাবি গায়ে দিয়ে দাঁড়ালো মিঠাইয়ের সামনে। এই তো দাড়িটাও রেখেছিস দেখছি, বাহ বেশ লাগছে রে। পুরোহিত মশাইয়ের মন্ত্রপাঠ আর মন্দিরের সন্ধ্যা আরতি একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। আকাশে আজ পূর্ণিমার চাঁদের ছটা। অনিমেষ এক পলকের জন্য যেন দেখতে পেল, সত্যি ওখানে যেন কেউ বসে চরকাতে সুতো কাটছে। চাঁদের মা বুড়ি আছে কি নেই সেটা হয়তো এখনো বিশ্বাস করতে পারছে না ও, কিন্তু এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসলে সত্যিই চাঁদের মা বুড়ি হয়তো তার ঘুম থেকে উঠে এসে আশীর্বাদ করে যায়। সত্যি নিজেকে এই জগতের সবচেয়ে ধনী মানুষ বলে মনে হচ্ছে ও। প্রাণ ভরে ভালোবাসতে পারে এমন একজনকে পেলে সেই সুখ আর কজন পায়। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারাই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। ঘুম ঘুম চাঁদ
ঝিকিমিকি তারাই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। আজ শুনছিলেন ইতি অর্পণের কলমে ঘুম ঘুম চাঁদ। গল্প পাঠে তাপস, বিভিন্ন চরিত্রে রাজদীপ, অন্তরা, স্বাগতা, অর্পণ এবং প্রিয়া। ঘুম ঘুম চাঁদ গানে শুভ্র কমল মুখার্জি। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে। ধন্যবাদ।